2:55 এই মুহূর্তে ব্ল্যাকআউট করা হলো গোটা উড়িতে। এই মুহূর্তে রিপাবলিক বাংলা জেগে রয়েছে, রিপাবলিক বাংলার গোটা নিউজ রুম জেগে রয়েছে। আমি সত্যি গর্ব অনুভব করছি আমাদের প্রত্যেক সহকর্মীর জন্য। আমরা এই মুহূর্তে হয়তো সবাই সীমান্তে নিজের লড়াইটা দিতে পারছি না, কিন্তু আমরা যারা এই মুহূর্তে নিজের ছোট ছোট কাঠবিড়ালির মতো লড়াইটা করছি দেশের জন্য, তাদের প্রত্যেককে স্যালিউট জানাচ্ছি আমি, যে এই মুহূর্তে রাত জেগে অতন্ত্র প্রহরী হয়ে ভারতের হয়ে লড়াইটা করছেন, তাদের স্যালিউট জানাচ্ছি। আমরা তো আজ জেগে থাকবো সারা রাত, এবং আমার বিশ্বাস ময়ূকের মতন রিপাবলিক বাংলার যারা দর্শকেরা রয়েছেন তারাও রাত জেগে আছে। কারণ আমরা কোনো সময় রাগ ঢাক করে ইনিয়ে বিনিয়ে কোনো কথা কোনোদিন বলিনি। আমরা প্রথম থেকে বলেছি, হ্যাঁ আমরা পাকিস্তানকে ঘেন্না করি, আমি পাকিস্তানকে ঘেন্না করি, আমি বাংলাদেশকে নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশ নিজের স্ট্যান্ড ক্লিয়ার করছে না। বাংলাদেশের মতন এত ভালো বন্ধু, তারা বিশ্বাসঘাতকতা করেছে, মাঝে মধ্যে বেইমানি করেছে অনেক ক্ষেত্রে। আমরা তো খোলাখুলি বলি যে সিঁদুরের প্রথম দিন থেকে, অপারেশন সিঁদুর নামকরণের আগে থেকে, প্রথম দিন থেকে সিঁদুর, যারা সিঁদুর মুছিয়ে দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রথম থেকে বলেছে। যারা ইনিয়ে মিনিয়ে কথা বলেছিল তারা আক্রমণ করেছে। কিন্তু আজ 140 কোটি মানুষ, আবারও বলছি 140 কোটি মানুষ এই মুহূর্তে ইন্ডিয়া টিম খেলছে। ইন্ডিয়া টিম খেলার সময় ড্রেসিং রুমের কোনো ঝগড়া ঝাঁটি কোনো কিছু সামনে আনতে নেই, ক্লাবের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আনতে নেই। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন, বিভাস রায়চৌধুরী আমাদের সাথে রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, এই মুহূর্তে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, এখন আর বোধহয় ফেরার কোনো অপশন নেই, পিছিয়ে আসার কোনো অপশন নেই। এই অশ্বমেধের ঘোড়া যেখানে যেখানে যাবে সেখানে সেখানে সংঘার হবে, এবং প্রয়োজনে এই গোটা পাকিস্তানকে এবার নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। আপনার কি মনে হয়? দেখুন, ওয়ারফেয়ারে একটা কথা ইউজ হয়, রিলেন্টলেস মোবাইল অফেন্সিভ কাইনেটিক অ্যাকশন। এখন এই 5টা ওয়ার্ড জড়ো করে যা মানে দাঁড়ায়, সেই জিনিসটা এখন হচ্ছে। এখন ফিরে যাবার কোনো কথাই ওঠে না। এখন সেটা পাকিস্তান বুঝতে পেরেছে, সেই জন্য দে আর হোয়াট দে আর ডুইং, দে আর ওপেনিং ভেরিয়াস আদার ফ্রন্টস। তো ওরা ভাবছে যে আমাদের রিসোর্সেসটাকে ওরা ভাগ করে দেবে, যাতে আমরা সব দিকে কনসেন্ট্রেট করতে না পারি। আরে বাবা, আমরা কি হোম টাস্কটা না করি এই কাজে নেমেছি? সব হোম টাস্ক করা হয়েছে। যে ওরা কোথায় ওই পুঞ্চ রাজৌরি সেক্টর, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, আর এলওসির জাংশন। যে কোনো জাংশনে একটু নড়বড়ে অবস্থা হয়, সেই জন্য ওটা বেছে নিয়েছে ওরা অ্যাটাক করার জন্যে। কিন্তু ওখানে আমরা এবার একদম পুরো প্রস্তুত, আইবির দিকেও প্রস্তুত, ইন্টারন্যাশনাল বর্ডার যেটা ওখান থেকে জম্মুর দিকে যাচ্ছে, তারপরে পাঞ্জাবের দিকে, আর ওদিকে এলওসির দিকে তো আছেই। কাজে ওরা যাই করুক, ভেরিয়াস ফ্রান্সগুলো দে ট্রাই অ্যান্ড ডিভাইড আওয়ার রিসোর্সেস, কিন্তু এবার আর ছাড়া পাবার কোনো উপায় নেই। আর তার মধ্যে তুমি যেটা বারবার জানাচ্ছ যে ওদের লিডারশিপ ক্রিপলড, লিডারশিপ বলে কিছু নেই। ওরা কোনটা যে করবে সেটা ওদের লোকাল কমান্ডার্সের ইন এ মোস্ট আনকোঅর্ডিনেটেড ম্যানার নিতে হচ্ছে। এখন কোনো কোঅর্ডিনেশন না থাকলে ওপর থেকে ঠিক অর্ডারটা না পেলে যা হয় তাই হচ্ছে। ওরা ওইসব করছে, ওদিকে করাচি পোর্ট ওদের জ্বলছে, এবং আমরা এই ডেভেলপমেন্টসগুলো দেখতে থাকবো। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আমাদের এই ডেভেলপমেন্টসগুলো আমরা দেখতে থাকবো। কারণ আমার আবারও বলছি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন রাত 3টে বাজে, ভারতীয় সময় রাত 3টে। আজকের রাত ঘুমানোর রাত না, আজকের রাত নাক ডেকে ঘুমিয়ে পড়ার, ভাত মাছ খেয়ে ঘুমিয়ে পড়ার রাত নয়। আমরা ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ দেখেছি, আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছি। আমি তো এটাকে যুদ্ধ বলবো না, আমরা এটাকে প্রত্যাঘাত বলবো। পাকিস্তানের নৈতিক কোনো জায়গা নেই এই যুদ্ধটা লড়ার, ওরা যুদ্ধ লড়তে পারছেও না। এবং আমি সেই সমস্ত রাষ্ট্রবাদীদেরকে আজ বলবো, রাত 3টের সময় আমি সেই রাষ্ট্রবাদীদেরকে বলবো, রাষ্ট্রবাদীরা এখন একটা প্ল্যাটফর্ম দরকার। এবার খালি আমরা বিশ্বকাপের সময় এক হই না, বলিউডের সিনেমা দেখে এক হই না, সারা বছর রাষ্ট্রবাদীদের এই মুহূর্তে এক হয়ে বলার সময় এসেছে
কিছু ইন্টেলেকচুয়াল ফ্রড, বুদ্ধিজীবী ফ্রড, যারা লাগাতার দেশকে প্রশ্ন করে গেছে। দেশের মধ্যে বিভিন্ন সময় তারা একটা করে মেকি মতবাদ সামনে এনে গেছে। আমি আবারও বলছি, সেই সমস্ত মানুষকে আইসোলেট করার সময় এসেছে এবার, ঘরের শত্রু বিভীষণদেরকে আইসোলেট করার সময় এসেছে এবার। আমাদেরকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে। কেন আমাকে বারবার কাঠগড়ায় তোলা হয়েছে? আমি রাষ্ট্রবাদের কথা বলি বলে, আমি সনাতন ধর্মের কথা বলি বলে, আমি মন থেকে এটা বিশ্বাস করি যে পাকিস্তান বলে দেশটা মানচিত্র থেকে ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে, এই কথাটা বলার জন্য। দেখুন, সোজা কথা বলতে কোনো কষ্ট, কোনো টাকা, কোনো অর্থ লাগে না। আমরা সোজা কথা আগেও বলেছি, এখনও বলছি। এবং তার পাশাপাশি একটা প্রতিবেদন নেব, F-16, যে F-16-এর ওপর ভরসা করে পাকিস্তান ভেবেছিল তারা সন্ত্রাসবাদীদেরকে লালন পালন করবে। চায়নার, পাকিস্তানের যারা চায়নার বাবারা রয়েছে, সেই আব্বাজানরা হয়তো ভেবেছিল যে সাপোর্ট দেবে, কেউ দেয়। যখন আপনি একা হয়ে যান তখন আপনি আরও অসহায় হয়ে যান। আমার খারাপ লাগছে, পাকিস্তান এই মুহূর্তে অসহায়, একা এবং মৃত্যুর আগের মুহূর্তে পচে গলে মরছে। পাকিস্তানকে পচে গলে মারতে হবে। এনাফ শান্তির ললিত বাণী। কেউ যদি রাত্রেবেলা মনে করেন যে শান্তির ললিত বাণী শুনবেন বলে ময়ূককে শুনছেন, প্লিজ, আমি যুদ্ধ চাই, আমরা যুদ্ধ চাই, আমরা ধ্বংস চাই পাকিস্তানের, আমরা শেষ দেখতে চাই পাকিস্তানের, আমরা চাই টুকরো টুকরো হয়ে যাক পাকিস্তান। যারা বলে ভারত টেনে টুকরে হোঙ্গে, আমরা বলছি, আজ চিৎকার করে বলছি, পাকিস্তান টেনে টুকরে হোঙ্গে। যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা পাল্টা আজ বলছি বালুচিস্তান মাঙ্গে আজাদি। F-16 বিমানগুলোর কি অবস্থা হয়েছে দেখবেন, দেখুন। হেভি শেলিং চলছে। লাইন অফ কন্ট্রোলে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে তারা নিরীহ মানুষদের ওপর শেলিং করছে। লাইন অফ কন্ট্রোল লাগোয়া যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গ্রামের উপর কোনো গোলাগুলি বর্ষণ হলে যাতে দ্রুত দমকলের ইঞ্জিনগুলোকে নিয়ে গ্রামগুলোতে পৌঁছে যাওয়া যায় তার জন্য বেশ কয়েকটা দমকলের গাড়ি এখানে রাখা হয়েছে। পুরী মার্কেট এই মুহূর্তে অঘোষিত কারফিউ, দোকানগুলো প্রায় বন্ধ করে রাখা হয়েছে এবং মার্কেটও প্রায় খোলা হচ্ছে না। এই ভেহিকেল সম্পূর্ণভাবে বুলেট প্রুফ, অর্থাৎ বাইরে থেকে বুলেট ছুড়লেও কোনোভাবে এই ভেহিকেলের কোনো ক্ষতি করা সম্ভবপর নয়। ঠিক পিছন দিকে অংশ থেকে একজন করে নজরদারি চালান, আবার অন্যদিকে একদম সামনের যে অংশ সেই অংশ থেকেও নজরদারি চালানো সম্ভবপর হয়। এই ধরনের যে বুলেট প্রুফ ভেহিকেল, সেই বুলেট প্রুফ ভেহিকেলগুলো যে জঙ্গিদের, সন্ত্রাসবাদীদের আতঙ্ক, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी।
শহরে ব্ল্যাকআউট। সীমান্তে ভারত পাক গোলাবর্ষণ চলছে, ভারত এবং পাকিস্তানের গোলাবর্ষণ চলছে। জম্মু কাশ্মীরের শহরে ব্ল্যাকআউট, এই মুহূর্তে বড় খবর। ব্ল্যাকআউটের খবরে নজর রাখতে হচ্ছে জম্মু কাশ্মীরের কাটরা শহর ব্ল্যাকআউট। জম্মু কাশ্মীরের কাটরা শহর ব্ল্যাকআউট। সীমান্তে ভারত পাক গোলাবর্ষণ চলছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর। ঘড়ির কাঁটায় যখন 3:06, বড় খবর জম্মু কাশ্মীর থেকে। জম্মু কাশ্মীরের কাটরা শহর থেকে গোলাবর্ষণ চলছে, এই মুহূর্তে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরের কাটরা শহর ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, এই মুহূর্তে সব থেকে বড় খবর। সেই খবরে নজর রাখতে হচ্ছে, এই মুহূর্তে ঘড়ির কাঁটা যখন 3:06, সেই খবরে নজর রাখতে হচ্ছে। সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ। জম্মুর আকাশে ঢোকার চেষ্টা করলেই একের পর এক প্রত্যাঘাত পেল ভারত থেকে। পাকিস্তানের একের পর এক ষড়যন্ত্র ভেঙে তছনছ হয়ে গেল। দেখুন বিশেষ রিপোর্ট। জম্মু শহরকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, অর্থাৎ যতদূর চোখ যাবে গোটা রাস্তাটাই অন্ধকার। শুধুমাত্র সেই দুটো বা একটা গাড়ি এই মুহূর্তে চলাচল করছে, যারা নিজেদের নিরাপদ যে আশ্রয়, সেই আশ্রয় পৌঁছচ্ছে। সমস্ত শ্রীনগর এই মুহূর্তে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে এবং শেষ পাওয়া সূত্রে খবর অনুযায়ী শ্রীনগর এয়ারপোর্টের পাশাপাশি থাকা যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলোকে এই মুহূর্তে খালি করার কাজ চালানো হচ্ছে। পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। পাকিস্তানের একের পর এক জায়গা দখল হয়ে যাওয়ার পথে। করাচি বন্দরের সামনে এই মুহূর্তে ভারতের নৌসেনারা, আর এই মুহূর্তে পাকিস্তানের একাধিক অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। পাকিস্তান যাবে কোথায়? পাকিস্তান ভেবেছিল কটা ড্রোন পাঠিয়ে, কটা মিসাইল পাঠিয়ে ভারতকে জব্দ করবে। ভারতের কাছে পাকিস্তান এখন ম্যাও ম্যাও করছে। এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখতে হচ্ছে, সাম্বার দিকে নজর রাখতে হচ্ছে। সাম্বার সেক্টরে সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা পাকিস্তানের, সেনা দিয়ে না পেরে জঙ্গি ঢোকানোর চেষ্টা, ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা পাকিস্তানের ছক বানচাল করলো ভারত। ড্রোন হামলার পর সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা, সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা কাপুরুষ পাকিস্তানের। এই মুহূর্তে বড় খবরে নজর রাখতে হচ্ছে, সাম্বার সেক্টরে সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা পাকিস্তানের। সাম্বার সেক্টরে সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা পাকিস্তানের। পাকিস্তান ড্রোন দিয়ে না পেরে সন্ত্রাসী ঢোকানোর চেষ্টা করছে সরাসরি। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে, সাম্বার সেক্টরে সন্ত্রাসবাদী ঢোকানোর চেষ্টা করলো পাকিস্তান এবং সেই চেষ্টাও বিফলে চলে গেল। সেই চেষ্টাও সামনে গুড়িয়ে দেওয়া হলো। জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এলওসি লাগোয়া যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে ভারতের, সেই সমস্ত জায়গায় রীতিমতো সেন দৃষ্টি রেখেছে প্রতিরক্ষা বাহিনী এবং সেই জায়গা থেকে কে ঢুকছে, কে আসার চেষ্টা করছে, কোন সুড়ঙ্গ ব্যবহার করে সন্ত্রাসীরা ঢুকতে পারে, অনুপ্রবেশ ঘটতে পারে, তার জেরে বড় হামলা হতে পারে, সেই দিকে একেবারে নজরদারি চালিয়ে যাচ্ছে আমাদের বাহিনী এবং সেই দিক থেকেই একটু ভুল করে ফেলেছে। বারবার এই ভুলটা করছে পাকিস্তান। তারা চেষ্টা করছে যাতে কোনো রকমভাবে যদি আমাদের সীমান্ত পেরিয়ে যদি আমাদের ভূখণ্ডে চলে আসা যায়। প্রাক্তন বায়ুসেনা আধিকারিক বিভাসবাবু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে বারবার এই ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ ঘটিয়ে সন্ত্রাসীদের আনার চেষ্টা করছে আমাদের ভূখণ্ডে পাকিস্তান, বারবারই কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। তারপরেও তাদের এতটা সাহস, এই বোকামিটা কেন করছে তারা? আমরা আরও একবার চেষ্টা করবো তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু তার আগে এই মুহূর্তে বড় যে খবর উঠে আসছে, এবার সাম্বা সেক্টর দিয়ে জঙ্গিদের দিয়ে ঢুকিয়ে তারা হামলা করার চেষ্টা করছে পাকিস্তান। নিজেদের সেনা দিয়ে কিছু হয়নি, নিজেদের নৌশক্তি শেষ, নিজেদের
আর্মি বা যেটা তাদের মিলিটারি ফোর্স সেটা শেষ, তাদের বায়ু সেনার জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা আগেই খতম করে দিয়েছে ভারত। তার জন্য তাদের মধ্যে ইতিমধ্যেই যদি ভারত ছাড়াও তাদের ভূখণ্ডে তাদের আকাশপথে যদি অন্য কোনো দেশ কোনো রকম মিসাইল বা ড্রোন পাঠায়, সেখান থেকে কোনো রকম ডিটেকশনের জায়গায় তারা নেই। আমাদের সঙ্গে প্রাক্তন বায়ুসেনা আধিকারিক বিভাসবাবু রয়েছেন এই মুহূর্তে। বিভাসবাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো যেভাবে এক এক করে যদি ধাপে ধাপে আমরা দেখি, আমরা প্রথমে দেখলাম বিকেলের দিকে ভারতীয় বায়ুসেনা রেডার সিস্টেম থেকে শুরু করে পুরো এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ধ্বংস করে দিল। তারপর আমরা দেখলাম যেভাবে একটার পর একটা রিটেলিয়েশন, 3 বাহিনী একসঙ্গে লড়াই করছে। তারপরেও সাম্বা সেক্টরে পাকিস্তান জঙ্গি ঢুকিয়ে হামলা করার চেষ্টা করছে। নিজেদের চরিত্র থেকে কবে বদলাবে এরা? দেখুন, পাকিস্তানের চরিত্রটাই এই রকমের, কিন্তু আধুনিক যুদ্ধের যে স্ট্র্যাটেজি তার প্রথম স্ট্র্যাটেজি ঠিক যেরকম হওয়া উচিত, যে শত্রুর যে ডিটেকশন সিস্টেম সেগুলোকে ডিস্ট্রয় করা, সেটা ভারতীয় বিমান বাহিনী করে দিয়েছে। আরও কিছু হয়তো জায়গায় রয়েছে যেগুলো করা হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানের আকাশ আমাদের কন্ট্রোলে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের যে গ্রাউন্ড ফোর্স তারা নিশ্চিন্তে পাকিস্তানের মধ্যে ঢুকতে পারবে না। সুতরাং আমাদের জন্য খুব অত্যন্ত জরুরি সেটা হচ্ছে পাকিস্তানের আকাশটাকে নিজেদের কন্ট্রোলে নেওয়া, এবং তার জন্য পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ধ্বংস করে দেওয়া খুব জরুরি ছিল, এবং সেটার কাজ অলরেডি শুরু হয়েছে। আর এই যে থার্ড স্টেপে আপনি যেটা বললেন যে জঙ্গি ঢুকিয়ে ভারতবর্ষে গন্ডগোল বাঁধানোর যে চেষ্টা, এটা পাকিস্তান বিগত 75 বছর ধরে করে আসছে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়, এবং এর জবাব সেটা ভারতীয় সেনাবাহিনী দেবে। আর আমাদের একটু সচেতন থাকতে হবে। আমরা পশ্চিমবঙ্গে যারা রয়েছি, কলকাতার আশেপাশে যারা রয়েছি, তারাও একটু সাবধানে থাকবেন, কারণ পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি বাহিনী বাংলাদেশ দিয়েও ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে, সেটা আমরা দেখেছি সুদূর অতীতে। এবং এই অবস্থাতেও মানে আসলে ব্যাপারটা, বাংলায় একটা প্রবাদ আছে যে মূর্খের অনেক দোষ, হিংসা তার মধ্যে একটা। একদমই মূর্খের অনেক দোষ। এই মুহূর্তে বড় খবর উঠে আসছে বিভাসবাবু, আপনাকে জানাই গোটা বাংলার মানুষ শুনুন। এই মুহূর্তে পাকিস্তান কি করছে? পাকিস্তান সন্ত্রাসবাদীদের যে লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডগুলি ব্যবহার করছে পাক সেনা। সন্ত্রাসীদের লঞ্চ প্যাডগুলিকে ব্যবহার করছে পাক সেনা। পিওকের নীলম ভ্যালিতে একাধিক সন্ত্রাসী লঞ্চ প্যাড, সেই লঞ্চ প্যাডগুলো ব্যবহার করছে পাক সেনা। হামলা চালাতে সন্ত্রাসীদের লঞ্চ প্যাড ব্যবহার করতে হচ্ছে পাক সেনাকে। এর থেকে আর খারাপ অবস্থা কি হতে পারে বিশাল? এবং সেই সঙ্গে আমি বিভাসবাবুর কাছে আরো একবার আসবো। বিভাসবাবু, আমরা জানি যে পাকিস্তানে জঙ্গি আর সেনা, আইএসআই এরা কোনোটাই কারোর থেকে আলাদা করা যায় না, এরা কোনো রকম ভাবে পৃথক হতে পারে না। আজকে যখন জঙ্গিদের লঞ্চ প্যাডগুলো পাক সেনা ব্যবহার করছে, আমরা হয়তো ভাবছি যে এটা কি হচ্ছে, কিন্তু আদতে তাদের কাছে, পাকিস্তানের কাছে কি এটা কোনো রকম আলাদা বিষয়? না, পাকিস্তানের কাছে এটা কোনো আলাদা বিষয় না, কারণ যখন আপনারা ইতিহাসের দিকে যদি দেখেন, চিরকাল পাকিস্তান মিথ্যে কথা বলেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যুদ্ধ তৈরি করার চেষ্টা করেছে। 1948 সালে যখন পাকিস্তান সেনা কাশ্মীরে ঢোকে, তখন ওরা বলেছিল যে এটা আমাদের সেনাবাহিনী না, এটা কাওয়ালিরা ঢুকছে, কিন্তু পরে দেখা গেছিল যে সেটা তাদেরই সেনাবাহিনী। এখনও সেই একই জিনিস হচ্ছে, কে যে জঙ্গি, কে যে পাকিস্তান আর্মি, এর ভেতরে কোনো ডিফারেন্স নেই। এবং পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে আমরা জানি অলরেডি যে তার ভেতরেও পাকিস্তানি সেনাবাহিনীর কিছু সদস্য ছিল। পেহেলগাঁওয়ের পরে যে অপারেশন সিঁদুরের প্রথম পর্ব দেখলাম, সেখানে তো যে সমস্ত জঙ্গিদেরকে মারা হয়েছে, নিকেশ করা হয়েছে, তাদেরকে পাকিস্তানের পতাকায় মুড়ে তাদের কফিনগুলোকে, সেখানে সেনা তাদেরকে স্যালিউট জানাচ্ছে। একবার ভাবুন, কোন দেশ, কিরকম দেশ যে তারা নিজেদের মানে জঙ্গি ঘাঁটি করতে দিয়েছে নিজেদের মাটিতে, সেই সঙ্গে জঙ্গিদেরকে নিজেদের অ্যাসেট বা সম্পদ ভাবে। এই জঙ্গি বাহিনীকে ট্রেনিং দেয় কারা? এই জঙ্গি বাহিনীকে ট্রেনিং দেয় পাক সেনাবাহিনী। এই জঙ্গি বাহিনীর পেছনে ফিনান্সিয়াল সাপোর্ট কাদের? পাকিস্তান আর্মির। সুতরাং মানে দে আর পার্ট অ্যান্ড পার্সেল অফ আ সিস্টেম, যে সিস্টেমটা অত্যন্ত করাপ্টেড এবং অত্যন্ত দুঃখজনক, যেখানে একটা মানে রেকগনাইজড কান্ট্রি, তার সেনাবাহিনী এবং তার যে জেনেভা অ্যাক্ট যদি বলি আমরা, কিংবা আন্তর্জাতিক নিয়ম নীতি, সেগুলো মানে না এই ধরনের জঙ্গি বাহিনী। তারা দুজনে একজনের সঙ্গে হ্যান্ডশেক করছে। এর থেকে বড় প্রমাণ, নির্লজ্জ প্রমাণ আর কিছু হতে পারে বলে আমার তো মনে হয়।
একদমই তাই, এবং সেই সঙ্গে আমরা একটার পর একটা খবর যখন তুলে ধরছি তার মধ্যে থেকেই যে বিষয়গুলো উঠে আসছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অন্য দিক থেকে যদি আমরা দেখি আমাদের ভারতের যে প্রত্যাঘাতের ছবিটা, সেখানে দেখা যাচ্ছে যে করাচিতে হোক বা অন্যান্য লাহোর থেকে শুরু করে করাচির পাশাপাশি অন্যান্য শহরগুলো, বড় শহরগুলো, সেই শহরগুলো কার্যত নিজেদের দখলে রেখেছে এই মুহূর্তে ভারতীয় সেনা। যেভাবে একের পর এক মিসাইল ধ্বংস করা হয়েছে, একের পর এক পাক যে ড্রোনগুলো সেগুলো ধ্বংস করা হয়েছে। এবার তার মধ্যে থেকে তাদের যখন একেবারে প্রতিরক্ষা ব্যবস্থা ধসে গিয়েছে পাকিস্তানের, সেই জায়গা থেকে নিজেদের সেনার উপর আর কোনো ভরসা না রেখে জঙ্গি ঢোকাচ্ছে তারা। এবং এটাই পাকিস্তানের চরিত্র, যেটা আমাদের সঙ্গে বিভাসবাবু যে কথাটা বলছিলেন, প্রাক্তন বায়ুসেনা আধিকারিক সন্তু যেটা বলছিল যে, এবং তার মধ্যে এই মুহূর্তে বড় ব্রেকিং উঠে আসছে। ইন্ডিয়া যেভাবে ভারত প্রবল প্রত্যাঘাত করছে পাকিস্তানে, প্রবল প্রত্যাঘাত, যত সময় যাচ্ছে প্রত্যাঘাত আরো তীব্র হচ্ছে। পাকিস্তানে প্রবল প্রত্যাঘাত ভারতের, একটার পর একটা যেভাবে তিন শক্তি যেভাবে গুড়িয়ে দিচ্ছে পাকিস্তানকে, সেই যত সময় যাচ্ছে সেই অপারেশন সিঁদুর 2 এর এই তীব্রতা আরো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। যত আধার কালো হচ্ছে, অর্থাৎ এখন আমাদের যে সময় আমরা দেখতে পাচ্ছি রাত 3টের পরে, 3:15-20 বাজে এখন, সেই জায়গা থেকে আরো তীব্র হচ্ছে এই প্রত্যাঘাত, ভারতের প্রত্যাঘাত আরো তীব্র হচ্ছে। এবং সেই জায়গা থেকে পাকিস্তানের আর কোনো রকম সামরিক পরিকাঠামো নেই, সামরিক পরিকাঠামো ভেঙে গিয়েছে। এমনকি যারা সেই পরিকাঠামো চালায়, যারা দেশের সর্বাধিনায়ক প্রধানমন্ত্রী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিয়ে যাওয়া হচ্ছে সীমান্ত থেকে, সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বড় ব্রেকিং, পাকিস্তান তাদের প্রধানমন্ত্রীকে খুঁজে পাচ্ছে না, সেনা প্রধান তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সাধারণ মানুষ সীমান্ত এলাকা থেকে ছেড়ে চলে যাচ্ছে। পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে এই মুহূর্তে প্রত্যাঘাত করা হচ্ছে। এই মুহূর্তে আবারও প্রাক্তন বায়ুসেনা আধিকারিক, আমি বিভাসবাবুর কাছে আবারও যাওয়ার চেষ্টা করবো। বিভাসবাবু, এটা পাকিস্তানের হওয়ার ছিল। আমাদের দেশ 1947-এর পর থেকে পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করছে, ধৈর্য ধরেছে, এবং সেই ধৈর্যের পরীক্ষা নিতে নিতে আজকে এই জায়গায় পাকিস্তান কোন পথে যেতে পারে, পাকিস্তানের এবার খেলাটা কি হতে পারে, শেষ পরিস্থিতি কি হতে পারে? দেখুন, পাকিস্তানের এই যে এলাকাটাকে আমরা আজকে পাকিস্তান বলে চিনি, কোনোদিনই তারা কিন্তু শান্তিতে ছিল না। আমরা আফগান যে কাওয়ালি বলি কিংবা যে সমস্ত গ্রুপ, মানে চিফটেন বলা হয় এরা চিরকাল নিজেদের মধ্যে লড়াই করেছে। সিন্ধের সঙ্গে পাঞ্জাবিদের যুদ্ধ, সিন্ধের সঙ্গে বালুচদের যুদ্ধ, এগুলো তো হতেই থাকতো। এবং আমার মনে হচ্ছে আগামী কিছুদিনের ভেতরেই পাকিস্তান আবার এই ধরনের 4 কিংবা 5খানা ছোট ছোট রাষ্ট্রে পরিণত হবে, এবং ম্যাপে পাকিস্তান বলে কোনো দেশ হয়তো আর থাকবে না। একটা বিষয় জানতে চাইবো বিভাসবাবু, যেহেতু আপনি প্রাক্তন বায়ুসেনা আধিকারিক, সেই জন্য জানতে চাইবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে F-16 হোক বা যে F-17 হোক, এই বিমানগুলো নিয়ে তাদের অত্যন্ত গর্ব ছিল। তারা চায়না থেকে আনিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনিয়েছে, সেগুলোকে তো মুহূর্তের মধ্যে একেবারে মাটিতে ফেলে নষ্ট করে দিল ভারতের মিসাইল সিস্টেম। তো সেই জায়গা থেকে যে রাফালের সঙ্গে তুলনা করা হতো F-16-এর, আজকে দাঁড়িয়ে আপনি একজন বায়ুসেনা আধিকারিক হিসেবে, প্রাক্তন বায়ুসেনা আধিকারিক হিসেবে কিভাবে দেখছেন F-16 আর যে F-17 হোক বা রাফাল, কে কার থেকে এগিয়ে রয়েছে? নাকি এখানে শুধুই পরিকল্পনার অভাব, এখানে ফাইটার জেটটা বিষয় নয়, কোনটা বিষয়? দেখুন, এখানে মেশিন তো নিশ্চয়ই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা যে F-16 বলতে ভয় পাই, পাকিস্তানের কাছে F-16 আছে, পাকিস্তানের কাছে যে F-16 গুলো আছে সেগুলো প্রায় 40 বছরের পুরনো। রিসেন্ট পাস্টে কিন্তু আমেরিকা পাকিস্তানকে কোনো নতুন বিমান বিক্রি করেনি। পাকিস্তান রিসেন্টলি যে সমস্ত বিমানগুলো কিনেছে, সেগুলো নতুন বিমান যা রয়েছে সেগুলো সব চাইনিজ বিমান। এবং খুব হাস্যকর হলেও খুব সত্যি, সেটা হচ্ছে চাইনিজ যে ইকুইপমেন্টগুলো, এগুলো এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো রিয়েল যুদ্ধে অংশগ্রহণ করেনি। এটা পুরোটাই থিওরিটিক্যাল। ভারতীয় বিমান বাহিনীর কাছে যে বিমান বিধ্বংসী সিস্টেম রয়েছে সেগুলো অত্যন্ত আধুনিক, এবং আমরা এই সিঁদুর 1 থেকে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের যে মেক ইন ইন্ডিয়া ইকুইপমেন্টগুলো, ভারতবর্ষে তৈরি করার যে সমস্ত মিসাইলগুলো, এদের যে প্রিসিশন, এদের যে সঠিক টার্গেটে মারার যে ক্ষমতা,
এইটা কিন্তু এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত বিদেশি অস্ত্র ব্যবহার করতাম তার থেকে অনেক বেটার। একদমই বিভাস বাবু, এই মুহূর্তে আপনাদের একটা তথ্য দিই, একটা রিপোর্ট দিই। ধরিবাজ পাকিস্তানকে আর কেউ বিশ্বাস করছে না। আফগানিস্তান থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে তাদের যারা বন্ধু স্টেট, বন্ধু দেশ ছিল, তারাও এবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবার পাকিস্তান মুড়ির টিন নিয়ে, বাটি নিয়ে কোথায় যাবে দেখো। ঘরে বাইরে চূড়ান্ত চাপ, তার মধ্যেই পাকিস্তান কোণঠাসা বিশ্বজুড়ে। অপারেশন সিঁদুরের মধ্যেই দিল্লিতে ইরানের দূত। বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আগারচি বৈঠক সারলেন এস জয়শঙ্করের সঙ্গে। একই দিনে পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিল তালিবানরাও। জোড়া ধাক্কায় বেসামাল ইসলামাবাদ। ধর্মকে অজুহাত করে সন্ত্রাসের লালন পালনের দিন শেষ। পাশে নেই ধর্মীয় ভাই চাচারাও। পাকিস্তানের পাশে নেই ইরান, তালিবানও। পাক সফর বাতিল করে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না কাবুল। নেপাল বরাবরই ভারতের বন্ধু। তারাও সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদের সন্ত্রাসকে কোনোভাবেই প্রশ্রয় নয়। পাকিস্তানের হাত ইরান ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ তালিবানরা তারাও কিন্তু পাকিস্তানের ঘোরতর শত্রুতে পরিণত হয়েছে। ফলে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু পাকিস্তান ক্রমেই আরও বেশি একা হয়ে পড়তে চলেছে। আলটিমেটলি দেখা যাবে হয়তো পাঞ্জাব প্রভিন্সটাই রইল, পাকিস্তান কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। এটাই কিন্তু পাকিস্তানের ভবিতব্য। ভারতের প্রবল পরাক্রমের সামনে এমনিতেই পর্যুদস্ত পাকিস্তান। দোসর হাতছাড়া হওয়ার আগেই বালুচিস্তানেও রক্তক্ষয়। অপারেশন সিঁদুরে ছিন্ন ভিন্ন পাকিস্তানের পাশে নেই ইরান, আফগানিস্তান, নেপাল। ভরসা একা চীন। এই প্রবল বিপদে তারাও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে। সন্ত্রাস পালনের বিপদ কি এবার টের পাবে জিন্নার দেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।